আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে রেয়ামিল নিয়ে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি যে রেয়ামিলের সমাধানটি তোমাদের সামনে দেখিয়েছিলাম, আজকে সেই একই অঙ্কের সৃজনশীল সমাধান দেখাবো। দেখতে পাচ্ছ ক নং প্রশ্নে তারা আমার কাছে যেটা জানতে চাচ্ছে যে দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি পড়ে শোনাচ্ছি, তাহলে সহজেই কিন্তু খুঁজে বের করতে পারবো কোন লেনদেনগুলো আমাদের এই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আসবাবপত্র 93,000 টাকা, এটা সম্পদ, ডেবিট দিকে যাবে। মণিহারি 1/1/2016, এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। ক্রয় 60,000 টাকা, এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। হাতে নগদ 1/1/2016, এই হাতে নগদ 1/1/2016 20,000 টাকা, এইটা কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। শিক্ষানবিশ ভাতা 20,000 টাকা, ব্যয় হিসেবে ডেবিট। স্বল্পমেয়াদী বিনিয়োগ 80,000 টাকা, এটা চলতি সম্পদ, ডেবিট দিকে যাবে। মণিহারি 31/12/2016 20,000 টাকা। সমাপনী মণিহারি, স্বাভাবিক যে নিয়মটা, সমাপনী মণিহারি আর সমাপনী মজুত পণ্য কিন্তু অন্তর্ভুক্ত হয় না। তারপরও সমাপনী মজুত পণ্য কিন্তু রেয়ামিলে আসতে পারে যখন তোমার অঙ্কে সমন্বিত করা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে। তো এখন মণিহারি 31/12/2016 20,000 টাকা, এইটাও কিন্তু আমরা রেয়ামিলে অন্তর্ভুক্ত করতে পারবো না। তারপরে এখানে যে লেনদেনটি আছে, প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, ব্যয় হিসেবে ডেবিট। বিক্রয় 1,50,000, আয় হিসেবে ক্রেডিট। বিনিয়োগের সুদ 2,000 টাকা, এটাও কিন্তু আয় হিসেবে ক্রেডিট। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, এইটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। শিক্ষার্থীরা, তাহলে এই তিনটে লেনদেন আমাদের কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যে সমাধান, মুনাফাজাত আয় ও মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের পরবর্তী যে লেনদেনগুলো আছে, মূলধন 3,10,000 টাকা, উত্তোলন 30,000 টাকা এবং প্রাপ্য হিসেবের বাটা সঞ্চিতি 5,000 টাকা। এই লেনদেনগুলো থেকে আমার আয় যেটা, সেটা হলো বিক্রয় 1,50,000 এবং বিনিয়োগের সুদ এখানে 2,000 টাকা। এই দুইটা লেনদেন। আচ্ছা, আর কোনো লেনদেনকে কিন্তু আমরা আয় হিসেবে এখানে দেখাতে পারছি না, কারণ আয় মাত্র এখানে দুইটা আছে, একটা হলো বিক্রয় 1,50,000 এবং অপরটি হলো এখানে বিনিয়োগের সুদ আমাদের এখানে 2,000 টাকা।
দেখতে পাচ্ছ মুনাফাজাত আয়ের মধ্যে বিক্রয় এবং বিনিয়োগের সূত্রটা কিন্তু এখানে আসবে। দ্বিতীয় কাজ মুনাফাজাত ব্যয়। আমি মুনাফাজাত ব্যয়ের কাজটি শেষ করে তারপরে তোমাদেরকে এই মুনাফাজাত ব্যয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা তোমাদের সামনে যে অঙ্কটি এখানে আলোচনা করলাম, দেখতে পাচ্ছ যে মুনাফাজাত ব্যয়। প্রথমে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় অর্থ হলো একটি প্রতিষ্ঠান যে পণ্যদ্রব্যগুলো ক্রয় করে থাকে সব পণ্যদ্রব্য কিন্তু বিক্রি করা তার প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। হিসাবকাল যখন ক্লোজ করা হয় ওই সময় কিন্তু কিছু পণ্য অবিকৃত অবস্থায় কিন্তু থেকে যায়। যে পণ্যটি অবিকৃত অবস্থায় থেকে যায় সেই পণ্যটাকে আমরা কখনোই কিন্তু ব্যয় ধরতে পারবো না। শুধু বিক্রয়কৃত যে পণ্য তার যেটা ক্রয় মূল্য থাকে সেইটাকে কিন্তু আমরা মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য করব। তাহলে এই সমন্বিত ক্রয়ের মধ্যে এই যে ৬০,০০০ টাকা দেখতে পাচ্ছ, এটা হলো বিগত বছরের সমাপনী মজুত পণ্য, যেটা এই বছরে প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে আমাদেরকে ধরতে হবে। এইটা হলো সেই প্রারম্ভিক মজুত পণ্যের টাকা। আর এই যে ৬০,০০০ টাকা দেখতে পাচ্ছ, এই ৬০,০০০ টাকা হলো, এটা হলো পণ্য ক্রয়। এই পণ্য ক্রয় ৬০,০০০ টাকা প্রারম্ভিক মজুত পণ্য এটা ক্রয়, এবং এখান থেকে অবিকৃত এই যে সমাপনী মজুত পণ্য, যে পণ্য তিনি বিক্রি করতে পারেন নাই, এইটাকে আমরা কখনো ব্যয় ধরতে পারবো না। এটাকে বিয়োগ দেওয়ার পরে এখানে প্রকৃতপক্ষে এখানে এসেছে ৮০,০০০ টাকা। ৬০ এবং ৬০ ১,২০,০০০ থেকে যদি আমরা ৪০,০০০ টাকা বিয়োগ দিই তাহলে এখানে ৮০,০০০ টাকা। এবার দেখতে পাচ্ছ মণিহারি। এই র্যামেলের মধ্যে কোথাও কিন্তু বলা নেই তিনি নতুন করে কোনো মণিহারি দ্রব্য ক্রয় করেছেন। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলো নিয়েই কিন্তু সমাধান করতে হবে। এটা হলো বছরের শুরুতে মণিহারি। বিগত বছরের যে অব্যবহৃত মণিহারি এই বছর যখন নিয়ে আসবো সেটাকে বলা হয় প্রারম্ভিক মণিহারি। তো আমাদের মণিহারি ১/১/২০১৬ যেটা বছরের শুরুতে দেওয়া ছিল ১০,০০০ টাকা, এবং বছর শেষে তিনি মণিহারি দ্রব্য যেটা ব্যবহার করতে পারেন নাই সমাপনী অথবা অব্যবহৃত মণিহারি ২০,০০০ টাকা। এটা বছর শেষে তার উদ্বৃত্ত রয়ে গিয়েছে। এখন নতুন করে কোনো মণিহারি দ্রব্য ক্রয় সে তথ্য কিন্তু দেয়া নেই।
তথ্য দেওয়া থাকলে আমরা এখানে যোগ করতে পারতাম। এখন এটা হলো বছরের শুরুতে মণিহারি, আর এটা বছরের শেষে অব্যবহৃত মণিহারি। এইটাকে কখনো ব্যয় ধরা যাবে না, কারণ যেটা ব্যবহার করতে পারি নাই সেটাকে ব্যয় ধরার কিন্তু নিয়ম নাই। কিন্তু এখন এই বছরের শুরুর মণিহারি থেকে বছরের শেষের মণিহারির টাকাটা কিন্তু বেশি, যার ফলে এই যে উদ্বৃত্ত 10,000 টাকা, এটা কিন্তু প্রকৃতপক্ষে ব্যয় না। ব্যয় না হওয়ার কারণে এটাকে ব্র্যাকেট দিয়ে আমাকে আটকে দিতে হবে। যদি এই বছরের শুরুর মণিহারি এই টাকাটা বেশি হতো, তাহলে এই টাকাটিকে আমরা ব্যয় ধরতে পারতাম। তাহলে মণিহারি বাবদ এই 10,000 টাকা মাইনাস উদ্বৃত্ত। এবং আরেকটি লেনদেন ছিল এখানে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা এখানে কিন্তু 20,000 টাকা দেওয়া আছে। এটা ছাড়া আমাদের সামনে আপাতত আর কোনো লেনদেন কিন্তু নেই। তাহলে 80,000 টাকা, 20,000 টাকা, এখানে 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বিয়োগ দিল 90,000 টাকা। এই 90,000 টাকাই হলো আমাদের এই অঙ্কের মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু বইয়ের সাথে আমাদের উত্তরটি মিলে নাই, বইতে আরো অনেক উত্তর বেশি দেওয়া আছে, যেটা আসলে আমার লেনদেন নেই যে এখানে আমি এই উত্তরটি বইয়ের সাথে মিলাতে পারবো। অবশ্যই বইতে উত্তর ভুলটি দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে র্যামিলের সমাধান নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে আগামীতেও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি।